থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বললে তিনটি জিনিস আমাদের মাথায় ঢোকে, এ এন এবং দি। এই আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ডেফিনিট, নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে বোঝানো হয়, কোনো নাউনকে বোঝানো হয়, তখন আমরা দি কথাটা, দি অথবা দা কথাটা ইউজ করি। আর নির্দিষ্ট করে না বোঝানো হলে এ অথবা এন আমরা ইউজ করি, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। এইবার আমাদের কনফিউশন কোথায় হয় জানো? কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এখনো আমাদের কনফিউশন হয়। যেমন ধরো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে আমাদের ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালাতে 26টা লেটার আছে। কটা লেটার আছে? 26টা। এই 26টা লেটারের মধ্যে এ ই আই ও ইউ এগুলোকে বলা হয় ভাওয়েল, এবং বাকি সমস্ত যে লেটারগুলো আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এইবার যে মেন কথাটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে এ ই আই ও ইউ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে অ্যান বসে, এবং কনসোনেন্ট দিয়ে মানে বি সি ডি এফ জি ইত্যাদি দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় তাহলে সেখানে এ বসে। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাই এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। মানে হঠাৎ করে ভাওয়েল থাকলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অ্যান না বসে এ বসে যাচ্ছে। তা এরকমটা কেন হয়? আসলে আমরা ছোটবেলা থেকে একটা ভুল জিনিস শিখে এসেছি। সেই ভুল জিনিসটা কি আর ঠিক জিনিসটাই বা কি, কিরকম ভাবে ভুল শুধরে আমরা সঠিক জিনিসটা করতে পারবো, সেটাই আজকের ভিডিওর মধ্যে থাকছে। আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে আর্টিকেল আর কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। অ্যাপেল, যেহেতু এ আছে, এ ই আই ও ভাওয়েল, সেজন্য অ্যান হলো। বল, বি আছে কনসোনেন্ট, সেহেতু এ হলো। ক্যাট, সি আছে, সিটা হচ্ছে কনসোনেন্ট, সেহেতু এ হলো, সেই জন্য। ডল, ডি আছে, সেই জন্য এ হলো কনসোনেন্ট। এ ই আই ও ইউ, ই আছে, এলিফ্যান্ট ই দিয়ে শুরু, সেই জন্য হলো অ্যান। কারণ এ আর ই এই দুটো হচ্ছে ভাওয়েল, হলো বাকি সমস্ত কনসোনেন্ট, সেই জন্য এই দুটোর আগে অ্যান বসলো, বাকি সমস্ত কিছুর আগে এ। এফ, এফ কনসোনেন্ট, তার আগে এ বসলো। জি কনসোনেন্ট, তার আগে এ বসলো। খুব ভালো কথা। হেন কনসোনেন্ট, তার আগে এ বসলো, এ হেন, খুব ভালো কথা। তাহলে হেন মানে কি? মুরগি। কিন্তু আমরা কখন মুরগি হই জানো? যখন এই যে দেখতে পাই যে এইচ ও ইউ আর, আওয়ার, বা এইচ ও এন ই এস টি, অনেস্ট, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো তো এইচ দিয়ে শুরু হয়, এই শব্দগুলো তো এইচ দিয়ে শুরু, হেনও এইচ দিয়ে শুরু, আবারও এইচ দিয়ে শুরু, অনেস্টও এইচ দিয়ে শুরু। তাহলে আমরা দেখতে পাই যে হেনের আগে এ বসে, কিন্তু আওয়ারের আগে অ্যান বসে, অনেস্টের আগে অ্যান বসে। তাহলে এইটা কেন? এইখানে তো আমাদের মুরগিটা করছে। আসলে কি জানো, আমরা ছোটবেলা থেকে ভুল শিখেছি। আমরা ছোটবেলা থেকে যদি বাংলা বর্ণমালা হিসেবে, মানে আমরা তো ইংরেজি বর্ণমালা হিসেবে আর্টিকেল গুলো শিখেছি, যদি আমরা বাংলায় শিখতাম না, একদম সোজাভাবে শিখতাম এবং কখনো ভুল হতো না। দেখে নাও কিরকম ভাবে বাংলায় আমরা শিখছি। যেখানে দেখবে, ভালো করে শুনে রাখো এই জায়গাটা, যেখানে দেখবে শব্দের উচ্চারণ, সবসময় মাথায় রাখবে আমরা আর্টিকেল শিখবো উচ্চারণ হিসেবে, বানান হিসেবে নয়। আমরা আর্টিকেল শিখবো উচ্চারণ দিয়ে, বানান দিয়ে নয়। যখন আমরা উচ্চারণ করছি, দেখো অ্যাপেল, অ্যাপেলের উচ্চারণ কি হচ্ছে? অ্যা, অজফলা অ্যা, অথবা যেটাকে আমরা বলছি এ, এ অথবা এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, অ্যাপেলের বানানটা, সেই জন্য এখানে অ্যান হলো। তাহলে কেন এ অথবা এ, এগুলো কিসের অংশ? এগুলো স্বরবর্ণের অংশ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে যখন আমার কোনো শব্দের উচ্চারণের শুরুটা স্বরবর্ণের মতো হবে, আমরা দেখবো যে উচ্চারণ অ আ হর্ষই দীর্ঘই এ ওই ও ও ইত্যাদি ইত্যাদির মতো উচ্চারণ হচ্ছে, তখন সেখানে আমরা অ্যান বসাবো। সেই জন্যই কিন্তু এইখানে অ্যাপেলের আগে অ্যান বসলো। এইখানে দেখো বল, বটা কি? বটা কি ব্যঞ্জন বর্ণের অংশ, স্বরবর্ণের অংশ নয়, সেই জন্য এ বসেছে। সি ফর ক্যাট, ক্যাটা কি? কয়ের উচ্চারণ হচ্ছে, কটা কি? ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য এ বসেছে। ডল, ডিটা কি? ঠিক আছে, ড এর মতো উচ্চারণ, ডটা কি? ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য সেখানে এ বসেছে। এলিফেন্ট, উচ্চারণ কি হচ্ছে? এলি, 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 এ, এর উচ্চারণ, এটা কিসের অংশ? স্বরবর্ণের অংশ, সেই জন্য এখানে অ্যান বসেছে, সেই জন্য এখানে অ্যান বসেছে। নেক্সট দেখো ফ্রগ, ফয়ের উচ্চারণ, ঠিক আছে, ফয়ের উচ্চারণ, ফটা কি? ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য এখানে এ বসেছে। গোট, জি, জিটা কি? গয়, গয়ের মতো উচ্চারণ, তা গটা কি? ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য এ বসেছে। হেন, হয়ের উচ্চারণ, হটা কি? ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য এখানে বসেছে। কিন্তু দেখো আবার, আবারে কিন্তু এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকছে। কিসের উচ্চারণ আসছে? আ,
আ আ আটা কিসের অংশ? স্বরবর্ণের অংশ, সেই জন্য এখানে অ্যান বসেছে। তারপরে দেখো অনেস্ট, অনেস্ট অ স্বরবর্ণের অংশ, সেই জন্য এখানে অ্যান বসেছে। তার মানে স্বরবর্ণের মতো উচ্চারণ হলে সেইখানে অ্যান বসবে, ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হলে সেইখানে এ বসবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখো, কোথাও লিখে রাখো, এটা একদম ধ্রুব সত্যি কথা, ইউনিভার্সাল ট্রুথ, একদম সূর্য পূর্ব দিকে ওঠার মতো। চলো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই, যে সমস্ত উদাহরণে বা যে সমস্ত শব্দে আমাদের কিন্তু কনফিউশন হয়। কিন্তু সেই উদাহরণে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিতে চাই, তোমরা এখন যারা যারা ভিডিওটা দেখছো অথচ ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করোনি, তোমাদের বলবো আগে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করো। তোমরা প্লে স্টোরে যাও, ইউ স্টাডি অ্যাপ লিখে সার্চ করো, তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর তোমরা উপরে দেখবে অনেকগুলো যে অ্যাড রয়েছে, বিভিন্ন কোর্সের অ্যাড রয়েছে, তা বাদ দাও, নিচে দেখবে পেইড কোর্স বা ফ্রি টেস্ট, ফ্রি ক্লাস, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে ফোল্ডারগুলো রয়েছে সেখানে তোমরা যাও। সেখানে সেই সমস্ত ফোল্ডারগুলো কিন্তু সমস্ত কিছু ফ্রি, মানে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের ফোল্ডার তোমরা পাচ্ছ, ফ্রি তোমরা সেখানে টেস্ট দিতে পারছো, মক টেস্ট দিতে পারছো, ঠিক আছে, ফ্রি ক্লাস দেখতে পাচ্ছ। সেই সমস্ত ক্লাসগুলো আগে দেখো, দেখে নিজে বোঝো যে হ্যাঁ এই জিনিসটা আমার দরকার, আমি কিন্তু এই জিনিসটা নিলে আমার উপকার হবে, আমার কিন্তু এই ইংলিশটায় গন্ডগোল আছে, বা ম্যাথসটা একটু আমি কমজোর রয়েছি, দুর্বল রয়েছে, বা রিজনিংটা আমার দুর্বল, বা জিকে জিএস আমি পড়তে পারি না, বুঝতে পারি না যে কোথা থেকে পড়বো। তার সমস্ত কিছু কিন্তু একদম বেসিক থেকে, জিরো থেকে শুরু করে এক্সাম লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু শেখানো রয়েছে। প্রত্যেকটা স্যার ম্যাডামের কথাই বলছি, আমি শুধু আমার কথা বলছি না। আমি শুধু আমার ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে এরকম স্টুডেন্টও রয়েছে, গত 0.0 যে 202 প্রো যে 2.0 যে ব্যাচটা ছিল সেখান থেকে পড়ে কিন্তু মানে ইংলিশে ফুল মার্কস অ্যান্সার করেছে, এরকমের কিন্তু স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে বলছি দেরি না করে ভর্তি হয়ে যাও। গত সেপ্টেম্বর থেকে 0.2 প্রো কিন্তু 3.0 কোর্স লঞ্চ হয়ে গেছে, ইংলিশে শুধু নয় সমস্ত সাবজেক্টের। এবার আমার যদি মতামত চাও, আমি বলবো যে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট না নিয়ে, তোমার তো সবকটা সাবজেক্টেরই দরকার হবে পরীক্ষায় পাশ করার জন্য, সরকারি চাকরির পরীক্ষায়, তো তুমি একসঙ্গে কম্বো যে লাইভ কম্বো ব্যাচটা 3.0 আছে সেটা তুমি নিতে পারো। সেটা নিলে সমস্ত পিডিএফ একসঙ্গে পাচ্ছ, ক্লাস রিলেটেড পিডিএফ, ইম্পর্টেন্ট যে আনসার শিট বা প্র্যাকটিস শিট সেগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছ, তোমাকে আলাদা আলাদা করে অন্য জায়গায় যেতে হচ্ছে না, বা সমস্ত সাবজেক্টের মক টেস্টগুলো তুমি এক জায়গায় পেয়ে যাচ্ছ, তোমারই সুবিধা হবে। এবার বিবেচনা তোমাদের, তোমরা কি নেবে না নেবে। চলো আর দেরি না করে দেখে নিচ্ছি আমাদের নেক্সট উদাহরণ কি রয়েছে, কোন জায়গাগুলো আমাদের কনফিউশন তৈরি হয়। চলো নেক্সট, আমব্রেলা, ইউনিক পার্সন, ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ইউরোপিয়ান, আননোন পার্সন। দেখো আমব্রেলাও ইউ দিয়ে শুরু, ইউনিক পার্সন ইউ দিয়ে শুরু, ঠিক আছে, ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু, ইউনিকর্ন ইউ দিয়ে শুরু। তাহলে এইখানে আমরা কোনটাই কি বসাবো, কোনটাই কি বসাবো? আমরা আমব্রেলা লাগে অ্যান বসাবো, অ্যান আমব্রেলা। কেন কেন? এর উচ্চারণ কি হচ্ছে? আমব্রেলা, আ স্বরবর্ণ, সেই জন্য অ্যান বসালাম। কিন্তু বাকিগুলোতে আমরা অ্যান বসাতে কি পারবো? তোমরা বলবে স্যার ইউনিকর্নের তো বানান এইটা, ইউনিকর্ন, ইউনিকর্ন, ইউনিকর্নের তো বানান স্যার হর্ষই দিয়ে শুরু হচ্ছে, বানান তো হর্ষই দিয়ে শুরু হচ্ছে, তাহলে এইখানে কি আমরা এন কেন বসাবো না? এখানে আমরা এ কেন বসাই? ইউনিকর্নের আগে এ কেন বসাই? বা ইউনিভার্সিটির ক্ষেত্রেও এ কেন বসাই? প্রত্যেকটাইতে তো হর্ষই দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। ইউনিক পার্সন আমরা ইউ দিয়ে বসাচ্ছি, এ বসাচ্ছি, কেন বসাচ্ছি? ঠিক আছে, কেন বসাচ্ছি? আপনি তো বললেন স্যার স্বরবর্ণ থাকলে এ হবে, সরি, আপনি তো বললেন স্যার স্বরবর্ণ থাকলে এন হবে, স্বরবর্ণ থাকলে সবসময় এন হবে, কিন্তু এইখানে কেন হচ্ছে না? তার উত্তর হচ্ছে, আমি বারবার বলছি, তাহলে কেন এরকম হচ্ছে তার উত্তর হচ্ছে, আমি বারবার বলেছি আমরা আর্টিকেল শিখবো উচ্চারণ দিয়ে, বানান দিয়ে নয়। এখানে কিন্তু আমরা উচ্চারণটা এরকম করি না, ই উ নি কর্ন, আমরা কি এরকম উচ্চারণ করি? ই এর উচ্চারণ কি আলাদা করি? করি না, উচ্চারণটা করি ইউ, যেখানে উচ্চারণটা শোনায় অন্ত্যেষ্টিয় রস্যুর মতো, তাই তো, অন্ত্যেষ্টিয় রস্যুর মতো শোনায় উচ্চারণটা, তাই তো শোনায়। হর্ষের হর্ষের উচ্চারণটা আমরা একসাথে করি, সেটা হয়ে যায় ইউ, অন্ত্যেষ্টিয় রস্যু। সেই জন্য অন্ত্যেষ্টিয়টা কিসের অংশ? ব্যঞ্জন বর্ণের অংশ। সেই দেখো আমি যেটা বলেছিলাম যে স্বরবর্ণ হলে এন, ব্যঞ্জন বর্ণ হলে এ, সেটাই কিন্তু মানছে, লজিক মানছে। সেই অনুযায়ী কিন্তু এইখানে দেখো এ হচ্ছে ইউনিভার্সিটিতে, ইউনিক পার্সনে, ইউনিকর্নে, ইউরোপিয়ানে তাই। এটা যদিও ইউ দিয়ে শুরু নয়, ইউ দিয়ে শুরু, কিন্তু এর উচ্চারণটা কিন্তু ঠিক একদম এর মতো, ইউরোপিয়ান, অন্ত্যেষ্টিয় রস্যু। সেই জন্য এখানে এন না বসে ইউ বসছে। দেখো ই রয়েছে কিন্তু ভাওয়েল, কিন্তু তার সত্ত্বেও এ বসছে। আননোন পার্সন, আননোন পার্সন, এইখানে উচ্চারণটা কি? আননোন, আ, তাহলে এখানে কি বসবে? এন বসবে, এখানে আর এ বসবে না।
এখানে আর এ বসবে না। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নেব যেখানে আমাদের কনফিউশন তৈরি হয়। দেখো আউল, ঠিক আছে, ওশিয়ান, অরেঞ্জ, 1 রুপি নোট। আউল কিসের উচ্চারণ? আয়ের উচ্চারণ, আ হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ হলে অ্যান। ওশিয়ান, ও এর উচ্চারণ, ও কিসের অংশ? স্বরবর্ণের অংশ, অ্যান। অরেঞ্জ, অ, অ কিসের অংশ? স্বরবর্ণের অংশ, সেই জন্য হলো অ্যান। কিন্তু এখানে 1 রুপি নোট, এটা কিসের মতো? স্যার এখানে তো 1 এর বানানটা স্যার আমরা জানি 1, ও দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে আমরা কেন এ বসাচ্ছি? তার উত্তর হচ্ছে ঠিক আমি যেটা আগের সময় বলেছিলাম, ঠিক আগের স্লাইডে যেটা তোমাদেরকে দেখালাম, এখানে উচ্চারণটা ও দিয়ে শুরু হলেও আমরা কখনো এরকম উচ্চারণ করি না ও আন, ও আন উচ্চারণ করি না, ও এর উচ্চারণ আলাদা, অন্ত্যেষ্ঠ এর উচ্চারণ আলাদা, এরকম কখনো করি না, দুটো একসঙ্গে করি ওয়া, দুটো একসঙ্গে করি ওয়া, যেটার উচ্চারণ কিন্তু ইংরেজি বর্ণমালা ডাব্লিউ এর মতো। ঠিক আছে, ডাব্লিউ এর মতো। দেখো ডাব্লিউ এর উচ্চারণ কি হয়? এই ডাব্লিউ দিয়ে ওয়াটার যখন বলি আমরা কি বলি? ওয়াটার, ওয়াটার, সেখানেও কিন্তু বানানটা এই ওয়াটার। ঠিক আছে, ও অন্ত্যেষ্ঠ আকার, কিন্তু উচ্চারণটা আমরা একসঙ্গে করি ওয়া, ওয়া। অর্থাৎ এর উচ্চারণ কিন্তু এই ইংরেজি বর্ণমালা ডাব্লিউ এর অক্ষরের মতো, ডাব্লিউটা কনসোনেন্টের অংশ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই জন্য এখানে এর মতো হচ্ছে। এটা কিন্তু কখনোই স্বরবর্ণের মতো উচ্চারণ নয়, সেই জন্য এখানে হয় এ 1 রুপি নোট। বাকি সমস্ত ক্ষেত্রে দেখো সবগুলোই কিন্তু ও দিয়ে শুরু, কিন্তু বাকিগুলোতে হচ্ছে এন, 1 রুপি নোটে হচ্ছে এ। এটা কিন্তু অনেকবার দেয়, পরীক্ষা দিয়েছে, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এইখানে আরো একটা জিনিস আমাদের ভুল শেখানো হয় যে শর্ট ফর্ম হলেই, কোনো কিছু শর্ট ফর্ম হলেই যদি আমরা কোনো কিছু শর্ট করে দিই তাহলে কিন্তু তার আগে আমরা এন বসাতে পারি। একদমই ভুল, লজিক হচ্ছে সেম। স্বরবর্ণের উচ্চারণ হলে এন, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হলে এ। দেখো কিরকম ভাবে হচ্ছে যে এমপিটা কিসের শর্ট ফর্ম? মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম, এর শর্ট ফর্ম হচ্ছে এমপি। দেখো মেম্বার অফ পার্লামেন্ট যখন আমি উচ্চারণ করছি, মেম্বার, 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 ময়ের উচ্চারণ হচ্ছে, মটা কিসের অংশ? মটা কিসের অংশ? ব্যঞ্জন বর্ণের অংশ, তখন আমি বলতে পারি এ মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু যখন আমি শর্ট করে সেটাকে বলছি এমপি, কিসের উচ্চারণ আগে আসছে? এ। উচ্চারণ কিসের আগে আসছে? এমপি, এর উচ্চারণ আগে আসছে, সেই জন্য এন হয়। ঠিক একই রকম ভাবে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার, সেখানেও মেম্বার, মেম্বার, ম, ম, ময়ের উচ্চারণ আসছে, তাহলে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যখন আমি বলবো তখন সেখানে এ হতে পারে, কিন্তু এমএলএ যখন শর্ট করে দেব তখন হবে এন, তখন হবে এন। এইচআইভি, এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাহলে এইচআইভি যখন আমি পুরো কথাটা বলছি হিউম্যান, হয়ের উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সেক্ষেত্রে আমরা এন বসাতে, সরি এ বসাতে পারি, কিন্তু এখানে এইচআইভি এ, এখানেও এর উচ্চারণ এইচ, এইচ, এর উচ্চারণ হচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে এন। ঠিক আছে, তাহলে কেন শর্ট ফর্ম হলে হয়, কেন শর্ট ফর্ম হলে এন হয়, কেন ফুল ফর্মটা লিখলে সেখানে এ হয়, বোঝা গেছে? এটা কিন্তু শর্ট ফর্ম ফুল ফর্মের কোনো ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে সেই উচ্চারণ। স্বরবর্ণের মতো উচ্চারণ হলে আমাদের এন বসাবো, ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হলে আমরা এ বসাবো, সেটাই কিন্তু লজিক ফলো করছে। দেখো এইখানে তোমাদেরকে চোখের সামনে উদাহরণ দিয়ে দিচ্ছি, এই যে পি এর ফুল ফর্ম কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পি এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এইবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উচ্চারণ কি? পার্সোনাল, প, প এর উচ্চারণ। এইখানে দেখো যে এটাকে যখন শর্ট করলাম তখনই কিসের উচ্চারণ হচ্ছে? পি। ঠিক আছে, প এর উচ্চারণ হচ্ছে, তো এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, সেই জন্য এইখানে কিন্তু শর্ট করেছি বলে এন আমি বসাতে পারবো না, এইখানে এই হবে, কারণ উচ্চারণটা কিন্তু ব্যঞ্জন বর্ণের মতোই হচ্ছে। ঠিক আছে, নেক্সট এফ এম, এফ এম, এফ এম, এফ এম উচ্চারণ কিসের হচ্ছে? এ। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে কিন্তু এন বসাতে পারবো, এখানে কিন্তু আমরা এ বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে এইরকম আরো কিছু জিনিস যেখানে আমাদের কনফিউশন হয় বা কনফিউশন ছিল এখন দূর হয়ে যাবে, তা সেইগুলো আমরা আরো কিছু জিনিস দেখে নেব। চলো দেখে নিই। চলো এইবার আমরা দেখে নিচ্ছি যে এই দি অথবা দায়ের কোথায় ব্যবহার হবে, কোথায় আমরা বসাবো। এইবার আমি তোমাদেরকে প্রথম একটা কথা বলে দিই, এই দি কোথায় উচ্চারণ হবে, দা কোথায় উচ্চারণ হবে, দুরকম উচ্চারণ হয়, এর দুরকম উচ্চারণ হয়। তাহলে কোথায় আমরা দি বসাবো, কোথায় আমরা দা বসাবো? সাধারণত দি যেখানে আমরা বসাচ্ছি দেখে নেব সেই শব্দের উচ্চারণটা কি হচ্ছে। যদি সেই শব্দের উচ্চারণটা স্বরবর্ণের মতো হয় তাহলে সেখানে আমরা দি উচ্চারণ করব, যেমন ধরো দি এন্ড, আমরা বলি না দি এন্ড। যদি সেই উচ্চারণটা ব্যঞ্জন বর্ণের মতো হয় তাহলে সেখানে আমরা দা উচ্চারণ করব, সেখানে আমরা দা উচ্চারণ করব, যেমন দা রিভার।
কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে এই নিয়মটা কিন্তু একদম, যেহেতু প্রাচীন নিয়ম, এই নিয়মটা কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে মানা হয় না। তো যাই হোক, আমরা কিন্তু শিখে রাখলাম। চলো এবার আমরা দেখে নেবো যে দি কোথায় কোথায় বসে, দি কোথায় কোথায় বসে না। প্রথমত আমরা জানি দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। যেমন ধরো আমি বললাম যে আমি একটা পেন কিনেছি, বা আমার মা আমাকে একটা পেন গিফট করেছেন, সেখানে এই উচ্চারণ এ বসাতে পারি। কিন্তু যখন আমি সেই পেনটার সম্বন্ধে এক্সট্রা কিছু ইনফরমেশন দেব, যে পেনটা আমার মা আমাকে গিফট করেছেন, তাহলে আমি নির্দিষ্ট করে কি বললাম, যে পেনটা আমার মা আমাকে গিফট করেছেন সেটা আমি পরীক্ষা দিতে নিয়ে গেছি। যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু সম্বন্ধে কোনো বক্তব্য বলছি, তখন আমরা কিন্তু দি অথবা দা আর্টিকেলটা ইউজ করছি অথবা অ্যান এর বদলে। তাহলে একটা কিন্তু পার্থক্য রয়েছে, এ অথবা অ্যান মানে কিন্তু একটাই বোঝায়, কিন্তু দি যে অথবা দা আর্টিকেলটা সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল মানে এক বচন বহু বচন দুটোকেই কিন্তু বোঝাতে পারে। তাহলে চলো দেখে নি কোথায় কোথায় দি বসে না, সেটা আগে প্রথমে দেখবো। যেমন কারো নামের আগে, আমরা তো বললাম একটু আগে যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমরা তার আগে দি অথবা দা বসাতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট করে রবীন্দ্রনাথ ঠাকুর একজনকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাতে পারছি। জিটি রোড, নির্দিষ্ট করে কোনো রোডের নাম বোঝাচ্ছি। ইংলিশ, সাধারণত কোনো ব্যক্তির নামের আগে কখনোই দি অথবা দা বসে না, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। তারপরে কোনো রোডের নামের আগে, নির্দিষ্ট কোনো রোডের নামের আগেও কিন্তু দি অথবা দা বসে না। 3 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। এই ইংলিশ মানে দুটো জিনিস বোঝায়, একটা ভাষা বোঝায় যেটাকে আমরা শিখছি ইংলিশ ভাষা, আর একটা বোঝায় কি, ইংরেজদের বোঝায়, ইংরেজদেরকেও কিন্তু ইংলিশ বলে। ইংরেজ মানে ইংল্যান্ডের যারা অধিবাসী, যারা আমাদের উপর প্রায় 200 বছর রাজত্ব করেছেন, সেই ইংরেজ, তাদের ইংলিশ কিন্তু হচ্ছে ইংলিশ শব্দটা। তা এইখানে একটা কথা বলে দিই, যদি জাতি বোঝায়, যে ইংরেজ জাতি কোন জায়গা জয় করেছে সেটা যদি বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমরা দি অথবা দা বসাতে পারবো। কিন্তু যদি ভাষা বোঝায়, আমি যদি এরকম বলি আই স্পিক দা ইংলিশ, কখনো হবে না। স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি বা ইংরেজি বলতে পারি, তাহলে ভাষা হলে কখনোই সেখানে দি অথবা দা হবে না। যদি সেখানে জাতি বোঝায় তাহলে কিন্তু দি অথবা দা হবে, সেখানে আমরা বসাতে পারবো। তাহলে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো নেক্সট আমরা দেখে নিই কোথায় কোথায় দি অথবা দা আমরা বসাতে পারবো। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি দা গ্যাঞ্জেস বলি, তার মানে কি নদীর নামের আগে আমরা দি অথবা দা বসাতে পারবো। সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, আমরা কোনো পর্বত শ্রেণীর নামের আগে দি অথবা দা বসাতে পারি, পর্বত শ্রেণীর নামের আগে দি অথবা দা বসাতে পারি। কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে কি স্যার কোনো পর্বত শৃঙ্গ, যেমন হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, হিমালয় পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিন্তু কোন পর্বত শৃঙ্গের নামের আগে আমরা কখনো দি অথবা দা বসাতে পারবো না। বোঝা গেছে, দি অথবা দা বসাতে পারবো না, কোন পর্বত শৃঙ্গের নামের আগে, পর্বত শ্রেণীর নামের আগে আমরা বসাতে পারি। তারপরে রামায়ণা, যে কোনো মহাকাব্য, রামায়ণ বলো, মহাভারত বলো, বেদ, উপনিষদ, পুরাণ বা কোনো ধর্মগ্রন্থ, বাইবেল, কোরআন, জেন দাবেস্তা, ত্রিপিটক, যাই হোক না কেন, তার আগে আমরা দি অথবা দা বসাতে পারি। তারপর দেখো আনন্দবাজার পত্রিকা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা পেপারের নাম। কোনো পেপারের নামের আগে, কাগজের নামের আগে, পত্রিকার নামের আগে আমরা দি অথবা দা অবশ্যই বসাতে পারি। আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সংবাদ প্রতিদিন, যাই হোক না কেন, ইংলিশে ধরো দি হিন্দু বা দি স্টেটসম্যান বা দি টেলিগ্রাফ, যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে আমরা দি অথবা দা বসাতে পারি। নেক্সট হচ্ছে দেখো লেখা রয়েছে গিটার হোক, তবলা হোক, হারমোনিয়াম হোক, সিনথেসাইজার হোক, মাউথ অর্গান হোক, যে কোনো বাদ্যযন্ত্র হোক, আমি যদি বলি যে আমি গিটার বাজাতে পারি বা আমি মাউথ অর্গান বাজাতে পারি বা আমি হারমোনিয়াম বাজাতে পারি, সেই সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রে প্রতিটা ওই বাদ্যযন্ত্রের নামের আগে আমরা দি অথবা দা কিন্তু বসাবো। যেমন আমি যদি এরকম বলি আই ক্যান প্লে গিটার, সেটা হবে না, ভুল হবে। আই ক্যান প্লে গিটার, আই ক্যান প্লে অ্যান গিটার হবে না, অ্যান তো হবেই না, বুঝতে পারছো, গয়ের মতো উচ্চারণ। তাহলে সেখানে কি হবে, আই ক্যান প্লে দ্য গিটার, আই ক্যান প্লে দ্য গিটার। এইবার আমরা এই যা শিখলাম সেই রকম সেই সমস্ত বেস্ট কিছু এমসিকিউ দেখে নেবো, যে কোথায় এ অথবা অ্যান অথবা দি ব্যবহৃত হচ্ছে। চলো নেক্সট আমরা দেখে নিই। ড্যাশ অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এটা হচ্ছে একটা প্রবাদ, ইংলিশ প্রবাদ, মানে প্রতিদিন যদি তুমি একটা আপেল খাও তোমার শরীর সুস্থ থাকবে, একটা করে আপেল খেলে, মানে মানে ডাক্তারকে তোমার থেকে দূরে রাখবে বা তোমাকে ডাক্তার থেকে দূরে রাখবে। তাহলে এখানে কি হবে, অ্যাপেল উচ্চারণটা হচ্ছে এর মতো বা এর মতো, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, দা অ্যাপেলেটেড, মানে নির্দিষ্ট করে কোনো আপেলকে তো বোঝাচ্ছে না, সেজন্য দা তো হবেই না, প্রথমেই বাদ। তাহলে এখানে হবে an apple a day keeps the doctor away, an apple a day keeps the doctor away. Next বলে রয়েছে he is dash unique person,
তাহলে ইউনিকের উচ্চারণ কি হচ্ছে? ইউ, ইউ অন্ত্যেষ্টায়ী রস্যুর মতো। অন্ত্যেষ্টায়ীটা কিসের অংশ? ব্যঞ্জন বর্ণের অংশ। ব্যঞ্জন বর্ণের অংশ, তা ব্যঞ্জন বর্ণের অংশ হলে সেখানে কিন্তু অ্যান হবে না, সেখানে এ হতে পারে। কিন্তু এখানে দি কি হবে? নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে দা ইউনিক পার্সন? না, সেই তো একমাত্র ইউনিক পার্সন না, এখানে তো কারো নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছেই না, ঠিক আছে? সেই একমাত্র ইউনিক পার্সন, সেরকম এটা হতে পারে না। তাহলে এইখানে কখনো দা হবে না, হবে হচ্ছে এ ইউনিক পার্সন, কারণ উচ্চারণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের মতো, ঠিক আছে? নেক্সট, আই স ড্যাশ মুভি লাস্ট নাইট। আই স ড্যাশ মুভি লাস্ট নাইট, তা ময়ের মতো উচ্চারণ মুভি। তো এইখানে অ্যান কখনো হবে না। এ আর দি এর মধ্যে কোনটা হবে? এ আর দি এর মধ্যে কোনটা হবে? এই দুটোর মধ্যে কনফিউশন। কিন্তু এইখানে কি কোনো নির্দিষ্ট করে মুভির কথা বলেছে? যে এখানে যদি কোনো মুভি সম্বন্ধে ইনফরমেশন দিত যে আই স দ্য মুভি লাস্ট নাইট হুইচ হ্যাজ ডাবল রোল, হুইচ হ্যাজ এ ডাবল রোল, এরকম কোনো নির্দিষ্ট তথ্য দিয়ে দিলে যাতে আমরা বুঝতে পারি যে কোন মুভিটার কথা বলছে বা তার সম্বন্ধে আমরা কোনো নির্দিষ্ট ইনফরমেশন পাচ্ছি কিনা। এখানে সেরকম কোনো কিছুই নেই, তাহলে এখানে আমরা কিন্তু দা বসাতে পারবো না, এখানে হবে এ। আই স এ মুভি লাস্ট নাইট, ঠিক যেরকম আমি বলেছিলাম। নেক্সট, she is dash best student in the class। বেস্ট স্টুডেন্ট, যখনই এরকম বেস্ট কথাটা থাকবে বা সব থেকে ভালো বা সব থেকে খারাপ বোঝাবে, বেস্ট অথবা ওয়ার্স্ট, তখন কিন্তু সব সময় আমরা দা কথাটা ইউজ করব। কারণ যে সব থেকে ভালো, যে সব থেকে খারাপ, সেটা একজনকেই বোঝাচ্ছে, অনেকের মধ্যে থেকে একজনকে আমরা বেছে নিচ্ছি, সে সব থেকে ভালো অথবা সব থেকে খারাপ, সে নির্দিষ্ট, তো সবসময় সেখানে দি বুঝবে। শি ইজ দ্য বেস্ট বা শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস। নেক্সট, ড্যাশ মুন লুকস বিউটিফুল টুনাইট। ড্যাশ মুন লুকস বিউটিফুল টুনাইট, তাহলে এখানে কি হবে? এখানে কি ময়ের উচ্চারণ, তাহলে এখানে অ্যান তো হবে না, আমরা কি এ বসাতে পারবো? আমরা কি এখানে এ কি বসাতে পারবো? উত্তর হচ্ছে না, এ তো বসাতে পারবো না, কারণ মুন হচ্ছে একটা নির্দিষ্ট, চাঁদ হচ্ছে একটাই, চাঁদ হচ্ছে একটাই। তাহলে এইখানে কি হবে? এইখানে এও হবে না, এখানে হবে দ্য মুন। দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, যে চাঁদটাকে দেখে আজকে রাত্রে খুব ভালো মনে হচ্ছে। তাহলে তোমরাই বলো, এই প্রথম থেকে শেষ অবধি আমরা কিন্তু ইংলিশের কোনো নিয়মের ধারলাম না। আমরা যেটা শিখলাম, বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছি, অ আ হ্রস্বই দীর্ঘই ক খ ইত্যাদি, সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু আমরা আমাদের আর্টিকেলটা পুরো শিখে নিলাম। এরপর থেকে আর যখনই আর্টিকেলের কোনো প্রশ্ন দিক না কেন, সেখানে কিন্তু কোনো রকম কোনো ভুল হওয়ার চান্সই নেই, সেটা এ হোক, অ্যান হোক অথবা দি হোক না কেন। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব টু ইউর স্টাডি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।